দেওরের তোর দিকে কুনজর আছে, তাই না রে আপা? জয়ার কথায় নয়না মৃদু হাসল। এরপর পরনের কাপড় ঠিক করতে করতে বলল, ছি, কি যে বলিস না তুই। মৃদুল তো ছোট, ও এসবের কি বোঝে? ছোট না ছাই, শয়তানের হাড্ডি। তুই যখন গোসল করে ছাদে কাপড় শুকাতে যাস, তখন মৃদুল ছাদের চিলেকোঠায় দাঁড়িয়ে তোকে কেমন চোখে যেন দেখে। নয়না এবার গামছা নিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, না রে জয়া, তোর কোথাও ভুল হচ্ছে। মৃদু নমন ছেলেই নয়, কত নম্র ভদ্র ছেলে। হুম, ওসব ছেলেকে আমার অনেক আগেই চেনা হয়ে গেছে। আপা, তোকে কিন্তু আমি আগে ভাগেই বলে রাখলাম, দেখিস আমার কথা না শুনে আবার পস্তাস না যেন। নয়না মৃদু হেসে 2 কদম এগিয়ে গিয়ে জয়ার গাল টেনে বলল, এসেছে কোন নবাবজাদি রে, উনি নাকি আমায় সতর্ক করছে। যা ভাগ এখান থেকে। নয়নার কথায় জয়া মন খারাপ করে বিছানা থেকে নেমে গেল। খুব রাগ হলো ওর। আপাকে কথাটা বললাম, আরও বিশ্বাস করলো না। আমার চেয়ে ওই লম্পট মৃদুলটাকেই বিশ্বাস করলো। ধুর, ভাল লাগে না। জয়ার কাণ্ড দেখে নয়না মুচকি হাসি দিলেও মনে মনে খুব চিন্তা হচ্ছে ওর। বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে ওর দেওর মৃদুল ওর দিকে কেমন করে যেন তাকায়। পরনের কাপড়ের একটু বেখেয়াল হলেই মৃদুল কেমন জানি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সেদিকে। তখন ব্যাপারটাকে অত পাত্তা দেয়নি নয়না। তবে আজকে জয়া যা বলল সেটা শুনে নয়নার কেমন জানি অস্বস্তি হচ্ছে। সত্যি কি মৃদুল এমন? নিম্নবিত্ত পরিবারের মেয়ে নয়না, মাধুর্যের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। অবশ্য নিম্নবিত্ত হলেও জামাইকে খুশি করার কম চেষ্টা করেননি ফেলুনাথ। জামাই যখন যা চেয়েছে তখনই তাই দেওয়ার চেষ্টা করেছে। তবে এইবার যা চেয়েছে সেটা ওনার সাধ্যের বাইরে। 2 লাখ টাকা চেয়েছে। উত্তরের চরের 2টো জমি একটা অনেক আগেই বিক্রি করেছেন তিনি। বাকি যেটা ছিল সেটা রেখেছেন ছোট মেয়ে জয়ার জন্য। এহেন অবস্থায় টাকা দিতে না পারায় নয়নাকে এখন 2 বেলা শারীরিক মানসিক 2 অত্যাচারই সহ্য করতে হয়। নয়না মুখ ফুটে কিছুই বলতে পারে না। আগে থেকে নয়না খুব শান্ত আর সাবলীল মেয়ে। তবে জয়া নয়নার বিপরীত। জয়ার সামনে যদি নয়না এতটুকু খোঁটা খায়, তাহলে জয়া ক্ষেপে নয়নার শ্বশুর শাশুড়িকে মাথায় তোলেন। এজন্য কম কথা শুনতে হয় না নয়নকে। সন্ধ্যায় মাধুর্য এসছে। নয়না যেন উৎফুল্লের শেষ নেই। কত ধরনের খাবারের আয়োজন করছে, নিজের হাতে রান্না করছে সব। জয়াটা কাল চলে গেছে। মেয়েটা না, বললাম আর 2 দিন থাক। আজকে থাকলে 2টো খেয়ে যেতে পারতো। থাকলে কি এমন রেঁধেছি সেটা ঠিকই বলতে পারতো জয়াটা। মনে মনে বলল নয়না। খাওয়া দাওয়া শেষ করে বাসন কোসন মেজে ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই শুরু হলো টর্চার। অনেক বারণ করা সত্ত্বেও শুনল না মাধুর্য। ক্ষুধার্ত হায়নার মতন ঝাঁপিয়ে পড়ল নয়নার ওপর। সারাদিনের ক্লান্তি আর অবশ শরীর নিয়ে ধকল নয়না আর নিতে পারল না, অজ্ঞান হয়ে গেল। ইদানিং প্রায়ই হুটহাট করে অজ্ঞান হয়ে যায় নয়না। স্নান ঘরে স্নান করার সময় নয়না টের পেল 2টো চোখ নয়নার অর্ধ আবৃত শরীর দেখছে। কেমন জানি অস্বস্তিতে পড়ল নয়না। শরীর ঢেকে তাড়াতাড়ি স্নানঘর থেকে বেরুলো নয়না। বের হতেই দেখলো মৃদুল বাথরুমের পিছনটায় দাঁড়িয়ে আছে। নয়নাকে দেখে মৃদুল তড়িঘড়ি সরে গেল। নয়নার কেমন জানি সন্দেহ হলো, তবুও মৃদুলকে কিছু বলল না। ভাবলো মাধুর্যকে বলবে ব্যাপারটা। রাত্রিবেলা চেয়ারে বসে আপন মনে সিগারেট টানছে মাধুর্য। নয়না অনেকবার মাধুর্যকে সিগারেট খেতে বারণ করেছিল, কিন্তু মাধুর্য সে কথা কানেই নেয়নি। উল্টে নয়নাকে বলেছিল, আমি সিগারেট খাই তাতে তোর কি সমস্যা? যদি খুব বেশি সমস্যা হয় তাহলে তোর বাপের বাড়ি চলে যা। আমি তোর বাপের টাকায় সিগারেট খাই না, এ নিয়ে আর একটা কথাও বলবি না তুই। হাসছে হালকা পিরিত দেখাতে। তখন থেকেই মাধুর্যকে সিগারেট নিয়ে আর কিছু বলে না নয়না। প্রথম প্রথম সিগারেটের ধোঁয়ায় খুব কাশি হতো নয়নার, তবে এখন বেশ সয়ে গেছে। পাকঘরের কাজ শেষ করে আঁচল দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো নয়না। বিছানায় ঝাড় দিতে দিতে বলল, তোমাকে একটা কথা বলতাম। মাধুর্য গম্ভীর গলায় উত্তর দিল, বল। রাগ করবে না তো? নয়নার কথায় মাধুর্য হালকা চটে গিয়ে বলল, এই, বেশি ঢং করবি না তো। বলতে হলে বল, না বললেই চুপচাপ শুয়ে পড়।
নয়না চমকায় না। মাধুর্যের এই রূপের সাথে এর আগেও তার সাক্ষাৎ হয়েছে। কোমল কণ্ঠে বলল, মৃদুলকে না আমার কেমন কেমন ঠেকে। নয়নার কথায় মাধুর্য চমকে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ভুরু কুঁচকে বলল, মানে কি বলতে চাইছিস তুই? না মানে আমার দিকে মৃদুল কেমন কেমন করে যেন তাকায়, আবার আজকে গোসল করার সময়। এইটুকু বলে থেমে গেল নয়না। মাধুর্য তীব্র কৌতূহল নিয়ে বলল, কি কি হয়েছে গোসলখানায়? মৃদুল আমার গোসল দেখছিল। কথাটা বলার সাথে সাথেই মাধুর্য নয়নাকে ডান হাত দিয়ে কষে থাপ্পড় মারল। সাথে সাথেই নয়না ও মাগো বলে চিৎকার দিল। আমার ভাইকে নিয়ে বানিয়ে বানিয়ে আমার কাছে মিথ্যা বলছিস? আমার অমন সুন্দর ভাইটাকে তুই লম্পট বলছিস? দাঁড়া। এই বলে মাধুর্য নয়নার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসে চিৎকার করে, মা, বাবা, এই দেখে যাও তোমার বউয়ের কাণ্ড। চিৎকার করে বলতে থাকলো, তুই আমার ভাইটাকে লম্পট বলিস? নয়না চুল টেনে আরো দুটো থাপ্পড় দিল মাধুর্য। নয়না কিছু বলতে পারছে না, শুধু ও মাগো বলেই চিৎকার দিচ্ছে। এর মধ্যেই বাড়িতে এত হট্টগোল শুনে দরজা খুলে মাধুর্যের বাবা মা মৃদুল বের হয়ে আসলো। মাধুর্যের বাবা দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি হয়েছে রে? এভাবে ভোর রাতে ষাঁড়ের মতন ডাকছিস? ডাকছি কি আর সাদে? তোমার এই গুণধর বউ মৃদুলের নামে কান ভারী করছে, বলে কি না মৃদুল নাকি চুপি চুপি ওর গোসল দেখে। আবার মারতে শুরু করলো মাধুর্য। এবার শুধু থাপ্পড় নয়, সাথে সজোরে লাথিও দিতে লাগলো নয়নার পেটে। মাধুর্যর কথা শুনে মৃদুল ওর মাকে জড়িয়ে ধরে বলল, দেখেছো মা, আমি তোমাকে বললাম না ভাবি আমাকে নিয়ে মনে মনে কোনো প্ল্যান করছে। আজ দেখলে তো, ছি, শেষ পর্যন্ত এত বড় মিথ্যে কথা। মৃদুল এবার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মৃদুলের মা এবার প্রচণ্ড চটে গেলেন। হাঁটু পর্যন্ত কাপড় তুলে সিঁড়ি দিয়ে নেমে এসে নয়নার চুলের মুঠি ধরে বলল, তুই আমার ছেলেকে লম্পট মনে করিস? বলেই ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলো। নয়না কিছু বলার জন্য মুখ খুলতে ধরলেই তারও সেই বলাটা আর হলো না। সজোরে ধাক্কা খেলো দেওয়ালের পিলারের সাথে। মাথা ফেটে রক্ত বেরোতে থাকলো। চোখ মুখ অন্ধকার হয়ে আসবে মনে হচ্ছে। সেই সময়ও মাধুর্যের এলোপাথারি পা দিয়ে লাথি মারা থামলো না। শরীর আস্তে আস্তে অসাড় হয়ে আসতে লাগলো। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে অস্পষ্ট গলায় শুনতে পেল, মাধুর্য, মার ওকে, মার। শেষে কিনা আমার আর কিছু শুনতে পায়নি নয়না, তার আগেই জ্ঞান হারিয়ে ফেলেছে। তিস্তার পাড়ে 3টে অজ্ঞাত লাশ পাওয়া গেছে। লাশগুলো সব বস্তার মধ্যে বন্দি, হাত পা বাঁধা ছিল। লাশের গায়ে কোনো কাপড় ছিল না। দেখে মনে হচ্ছে 2টা পুরুষ আর একটা মহিলার লাশ, কিন্তু লাশের মুখ আইডেন্টিফাই করা যায়নি। লাশের মুখ সম্ভবত অ্যাসিড দিয়ে ঝলসানো হয়েছিল, তাই হয়তো লাশগুলোর শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে গেছে। ইতিমধ্যে ওই থানার অন্তর্গত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের জন্য লাশ ফরেনসিক টিমের কাছে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বস্ত করেছেন, খুনি যেই হোক না কেন তাকে অতি শীঘ্রই আইনের হেফাজতে নেওয়া হবে। গত 3 দিন ধরে রায়বাড়িতে আলো ঢোকেনি বলতে বাড়ির ভিতর আলো ঢোকার জন্য কোনো দরজা বা জানালা খোলা হয়নি। যে রায়বাড়িতে প্রতিদিন সামান্য বিষয় নিয়ে হট্টগোল লেগেই থাকতো, সেই রায়বাড়িতে কোনো মানুষের পায়ের আওয়াজই শোনা যায়নি। বিষয়টা খুব গোলমেলে ঠেকেছে রায়বাড়ির পাশের প্রতিবেশী সুধীর বাবুর কাছে। সম্পর্কে রায়বাড়ির সাথে তার সম্পর্কের টান, বলা নেই কওয়া নেই, হুট করে সব গেল কোথায়। বাড়ির ভিতর যে কেউ নেই সেটা তিনি ভালোই টের পেয়েছেন। শুধু তিনি কেন, আশেপাশের বাড়িগুলোর লোকজনও টের পেয়েছেন। সেদিন রাতে বাড়ির ভিতর যে বড় কিছু একটা ঘটেছে সেটাও তারা বেশ টের পেয়েছেন। কি করবেন ভাবতে ভাবতে বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলো সবাই। ভিতরে ঢুকে তাদের চোখ চড়ক গাছ। টর্চের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে, সমস্ত ফ্লোর জুড়ে রক্ত। অর্ধ আবৃত মেয়েটাকে চিনতে সুধীরবাবুর ভুল হয়নি। দৌড়ে গিয়ে নয়নার মাথার নিজের কোলে তুলে নিয়ে সুধীরবাবু চিৎকার করে বলল, এই নয়না, কি হয়েছে তোর? নয়না কিছু বলছে না, শুধু গোঙাচ্ছে। নয়নার এমন অবস্থা দেখে সুধীরবাবু আর অন্যদের বুঝতে ভুল হয় না নয়নার সাথে আসলে কি হয়েছে।
আনাড়ি হাতে নয়নার পরনের কাপড় শালীনভাবে ঢেকে দিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করেন সুধীরবাবু। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে তার। নয়নাকে নিজের মেয়ের মতন দেখেন তিনি। জানোয়ারগুলো যে নয়নার এমন অবস্থা করবে সেটা সুধীরবাবু রায় ভাবতেও পারেনি। একটু পরে অ্যাম্বুলেন্স এসে নয়নাকে সদর হাসপাতালে নিয়ে যায়। অ্যাটেম্প টু মার্ডার কেস, পুলিশ এসছে, সমস্ত বাড়ি সার্চিং নিচ্ছে। না, সব কিছু ঠিকই আছে। টাকা পয়সা সোনা চাঁদি সব বাড়িতেই আছে। তাহলে বাড়ির সবাই গেল কোথায়? সব মোবাইলই তো বাড়িতে আছে। তাহলে এসিপি ফাহাদ মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলো। ভিকটিমকে মারা কোনো ব্যাপারই ছিল না রায়বাড়ির জন্য। নয়নাকে যদি মারতেই চাইতো তাহলে এমন আধমরা অবস্থায় রেখে কেন গেল? ওরা ইচ্ছে করলে নয়নাকে মেরে কোথাও গুম করে নিশ্চিন্তে পালিয়ে যেতে পারতো। সাপও মরতো আর লাঠিও ভাঙতো না। কিন্তু সেটা না করে নয়নাকে আধমরা রেখে বাড়ি থেকে কিছু না নিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল সবাই। না, এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ফরেন্সিক রিপোর্ট থেকে ফোন এসছে। পুলিশ সুপার তারেক রহমান ল্যাবের বাইরে পায়চারি করছে। হঠাৎ করে ডক্টর তুর্জয় ল্যাব থেকে বেরুলো। ও মিস্টার তারেক, আপনি এসছেন? আসুন, ল্যাবে আসুন, আপনাকে একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনি চমকে যাবেন। এই বলে ডক্টর তুর্জয় আবার ল্যাবে ঢুকলো, সাথে পুলিশ সুপার তারেক রহমান। এভিডেন্স পলিত একটা রড হাতে নিয়ে ডক্টর রাতুল পুলিশ সুপার তারেক রহমানের হাতে দিলেন। দীর্ঘ সময় রডের দিকে তাকিয়ে থেকে কিছু বুঝতে না পেরে অবশেষে বললেন, এটা কি? রড? সেটা তো বুঝেছি, কিন্তু এটা আমার হাতে কেন দিলেন? মিস্টার তারেক, এটা আসলে যেমন তেমন রড নয়, এটাকে বলে জয়নিং রড। মানে? তারেক রহমানের কথায় ডক্টর তুর্জয় প্রজেক্টের স্ক্রিনে একটা কাটা পায়ের হাড়ের ছবি দেখিয়ে বলল, মিস্টার তারেক, এই ছবিটা মানুষের পায়ের হাড় ভাঙাটা দেখতে পাচ্ছেন, সেটা আপনার হাতে রডটা দিয়েই জয়েন করা হয়েছে। এখনো ঠিক বুঝলাম না। বুঝবেন, দাঁড়ান বোঝাচ্ছি। মিস্টার তারেক, হাড় ভেঙে গেলে কিভাবে প্লাস্টার করা হয় সেটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, যদি মানুষের হাড় ভেঙে পিষে যায় বা বেঁকে যায় তখন এই রকম রড দিয়ে সেই হাড় প্লাস্টার করা হয়। বুঝলাম। তবে এটা এখন কি কাজে আসবে? পুলিশ সুপার তারেক রহমানের কথায় ডক্টর রাতুল মৃদুল হাসল। এরপর রডটা হাতে নিয়ে নিতে বললেন, মিস্টার তারেক, রডের গায়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা দিয়েই খুনি পর্যন্ত পৌঁছে যাবেন, বুঝলেন? না, এই রডের গায়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তেমনি প্রত্যেকটা রডের গায়ে আলাদা আলাদা নাম্বার থাকে, আর সেটা দিয়ে হসপিটালে চেক করালেই বডির আসল রহস্য খুঁজে পাওয়া যাবে। ও মাই গড, ইউ আর দ্য জিনিয়াস ডক্টর তুর্জয়। আপনি তো আমার কাজটা আরো সহজ করে দিলেন। পুলিশ সুপার তারক রহমানের কথায় ডক্টর তুর্জয় মৃদু হেসে বললেন, মিস্টার তারেক, ইটস মাই ডিউটি। 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। আগন্তুক 3টা মার্ডারের কেস সলভের জন্য ইতিমধ্যে রডের নাম্বার RPH 341 প্রত্যেকটি পুলিশ স্টেশনে ফ্যাক্স করে পাঠানো হয়েছে। সব হসপিটালে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সুপার তারেক রহমান থানায় নিজের ডেস্কে বসে 2 হাত থুতুনিতে দিয়ে বলল, যাক, অবশেষে একটা ক্লু তো পাওয়া গেল। মিসেস নয়না, সেদিন রাতে আপনার সাথে আসলে কি হয়েছে? আজ 3 দিন পর নয়নার জ্ঞান ফিরল। নয়নার বাবা মা বোন নিখোঁজ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য নয়নার দেখাশোনা করার জন্য এক্সট্রা নার্স রাখা হয়েছে। এসিপি ফাহাদ আর একদল রিপোর্টার দাঁড়িয়ে আছে নয়নার বেডের সামনে। সারা দেশ নয়নার টর্চার কেসে জেগে উঠেছে। যে কোনো চ্যানেল খুললেই শুধু নয়নার মার্ডার কেসের ব্রেকিং নিউজ। সাংবাদিকের কথায় নয়না ভাঙা গলায় বলতে লাগলো, সেদিন রাতে আমাকে দেওয়ালে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি অজ্ঞান হই। তারপর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আমার দেওয়ার মৃদুলের বেডে পাই। আস্তে আস্তে বেড থেকে উঠি আমি। বেড থেকে ওঠার পর আমি বুঝতে পারি কেউ আমাকে। এতটুকু বলে নয়না হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে। নয়নার এমন কাণ্ড দেখে এসিপি ফাহাদ কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তারপর? নয়না কিছু বলছে না, শুধু ফুপিয়ে কাঁদতে থাকলো। সাংবাদিকরা কৌতূহলে হন্য হয়ে বলল, তারপর কি হলো মিসেস নয়না, প্লিজ বলুন। আমি বুঝতে পারি কেউ আমাকে তার রাতের শিকার বানিয়েছে, তার আকাঙ্ক্ষার পণ্য বানিয়েছে। বিছানা থেকে কোনো মতে উঠে দরজা থেকে বেরোতেই
আমি আমার শ্বশুরের গলা শুনতে পাই, সরকার মশাই, নয়নার তো কাজ শেষ, ওকে রাইখা আর কি হইব? হ, ঠিকই কয়েছেন রায়মশাই, আমিও সেটাই ভাবছিলাম। কাজ যখন হইয়া গেছে তখন বাড়তি বোঝা লইয়া কি হইব, খালাস কইরা দি। বাবা, চিৎকার করে বললাম আমি, আর সাথে সাথে আমার কথায় সবাই আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। হঠাৎ করে পাশ থেকে জয়া বলে, ও তো সব শুনে নিয়েছে, এখন কি হইব? কি আর হইব, সোজা জমের রাজ্যের যাইব। ফেলুনাথের কথায় সবাই হা হা করে হেসে উঠল। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু হঠাৎ করে পিছন থেকে কে যেন আমার গলা টিপে ধরেছিল। ছটফট করতে করতেই আমার তলপেটে দুইটা ঘুষি দেয় সে। বলিষ্ঠ হাত থেকে নিজের বাঁচাতে চাইছিলাম, কিন্তু পারিনি। আমাকে জোরে ধাক্কা দেয়। সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে পড়তে কিসের সাথে যেন ধাক্কা খাই আমি। তারপর আর কিছু মনে নেই আমার। ও মাই গড, শেষে কিনা আপনার বাবা মাই আপনাকে খুন করতে চেয়েছিল? হাউ ইজ ইট পসিবল? প্রচণ্ড অবাক হয়ে বলল সবাই। জানি না, আমি কিচ্ছু জানি না। জানেন এসিপি স্যার, আমি সেদিন প্রচণ্ড শক খেয়েছিলাম, প্রচণ্ড শক। কি এমন স্বার্থে আমার বাবা মা আমাকে মেরে ফেলতে চায়? কি জন্য বলতে পারেন? এসিপি ফাহাদ কিছু বলল না, বসে থেকে উঠে দাঁড়ালো। সাংবাদিকদের ইন্টারভিউ শেষ, এক এক করে বের হয়ে যেতে লাগলো তারা। এসিপি ফাহাদ হাসপাতালের জানালার গ্রিল ধরে ভাবতে লাগলো, কি এমন কারণ থাকতে পারে যার কারণে জন্মদাতা পিতা তার নিজের মেয়েকে মেরে ফেলতে চায়? কি এমন স্বার্থ? হঠাৎই দরজার সামনে দাঁড়িয়ে সদরের পুলিশ সুপার তারেক বলল, আসতে পারি মিস্টার ফাহাদ? এসিপি ফাহাদ দরজার দিকে তাকিয়ে বেশ অবাক হলো। পুলিশ ড্রেসে পরা এরা আবার কারা? আসুন, কে আপনারা? আমি সদর পুলিশ সুপার তারেক রহমান, আর ইনি কনস্টেবল বিজয়। ইনি হলেন কনস্টেবল ফারুক। তা আপনারা এখানে? আসলে আমরা এসেছি একটা কেসের হেল্প নিতে। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? 7 দিন আগে আমরা তিস্তার তীরে বস্তাবন্দি 3টে লাশ পাই। লাশগুলো আমরা যখন পোস্টমর্টম করি তখন আমরা একটা লাশের পায়ের হাড় থেকে জয়নিং রড পাই। পরে সেই জয়নিং রডের খোঁজ নিতেই জানতে পারি সেটা আপনার ভিকটিম নয়নার বাবার পায়ের। কি বলেন অফিসার? না, এমন হতে পারে না, কখনোই না। আমার বাবা মা কিছুতেই মরতে পারে না। তারেক রহমানের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল নয়না। জন্মদাতা পিতার মৃত্যুর খবর শুনে নয়নার মনে হলো যেন কে তার হৃৎপিণ্ডর হাতুড়ি দিয়ে সজোরে মেরেছে। চিৎকার করে এতটুকু বলি, অতিরিক্ত মানসিক চাপ নয়নায় সেন্সলেস হয়ে যায়। এসিপি ফাহাদ অবাক দৃষ্টিতে পুলিশ সুপার তারেকের দিকে চেয়ে আছে। কি হচ্ছে এসব? প্রথমে নয়নাকে মেরে ফেলতে চাওয়া, এরপর তিস্তার ঘাটে তাদের লাশ পাওয়া। অবশ্য তারেক রহমান এখনো শিওর না যে লাশগুলো নয়নার বাবা মা আর বোনেরই হবে। কিন্তু লাশগুলো যদি নয়নার বাবা মা আর বোনের হয়, তাহলে নয়নার শ্বশুরবাড়ির সদস্যরা কোথায় গেছে? নাকি ওনারাই নয়নার বাবা আর বোনকে মেরে ফেলেছে? ঘোর ষড়যন্ত্র। নিশ্চয়ই কোনো বড়সড় কাহিনী আছে এই খুনগুলোর পিছনে, বিড়বিড় করে বললেন তারেক রহমান। ফরেনসিক রিপোর্ট থেকে ফোন এসছে, লাশগুলোকে আইডেন্টিফাই করা গেছে। দুটো নয়নার বাবা মা, আর একটা এখনো আইডেন্টিফাই করা যায়নি। কিন্তু তারপরেও এই কেসের রহস্য থেকে কিঞ্চিত বেরোতে পারেনি পুলিশ সুপার তারেক আর এসিপি ফাহাদ। পুলিশ সুপার তারেক রহমান জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, আর এসিপি ফাহাদ চেয়ারে বসে কিউব মিলাচ্ছেন। বুঝলেন এসিপি ফাহাদ, আমার কেন জানি মনে হচ্ছে আমরা ভুল পথে হাঁটছি। বারান্দা থেকে এসে সোফায় পা তুলে বসতে বসতে বললেন কথাটা। পুলিশ সুপারের কথায় এসিপি মাথা তুলে কিছুক্ষণ তারেক রহমানকে বুঝতে চেষ্টা করলো। কিছুই বুঝতে না পেরে অবশেষে বলল, আপনার এমন মনে হওয়ার কারণ? দেখুন এসিপি ফাহাদ, আপনার ভাষ্য মতে সুধীর বাবু যখন রায়বাড়িতে অর্থাৎ নয়নার বাড়ির ফ্লোরে পায় তখন তার জ্ঞান ছিল, তবে দুর্বলতার কারণে গোঙাচ্ছিল, তাই তো? এক্স্যাক্টলি তাই। কিন্তু এর সাথে আপনার কথার কি সম্পর্ক? দেখুন এসিপি ফাহাদ, নয়নার কথা অনুযায়ী নয়নার জ্ঞান ফেরে ওকে মারা 3 দিন পর, মানে 15ই এপ্রিল। কিন্তু জ্ঞান ফেরার পর সে চিৎকার করা বাদ দিয়ে শুধু গোঙাচ্ছিল। সে তো ইচ্ছে করলেই চিৎকার করতে পারত। সুধীর বাবু যদি নয়নাকে টর্চারের চিৎকার শুনতে পেয়েছে, সেহেতু নয়নার বাঁচার চিৎকারও শুনতে পাবে।
তাই তো এসিপি ফাহাদ? হ্যাঁ, সেটা তো বুঝেছি, কিন্তু দেখুন, নয়না সেটা করেনি তাতে কি হয়েছে? হয়তো বেশি দুর্বল ছিল। টেবিলে রুবিক্স কিউব রাখতে রাখতে কথাটা বলল এসিপি ফাহাদ। আহা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। নয়না একটু চেষ্টা করলেই কিন্তু নিজেকে বাঁচাতে পারতো, কিন্তু সেটা করেনি। ভেবে দেখেছেন কেন? এসিপি ফাহাদ মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বললেন, না তো। কারণ নয়না হয়তো চেয়েছে নিজের এমন অবস্থা দেখিয়ে সবাইকে নিজের কথার ছলনায় ভোলাবে। হোয়াট? কি বলছেন? নয়না এমনটা করতে যাবেই বা কেন? যাতে তার লস ছাড়া লাভ নেই? চমকে উঠে চিৎকার করে বললেন এসিপি ফাহাদ। হাসালেন এসিপি ফাহাদ। রায় পরিবারের একবার দিকে খেয়াল করেছেন? গোটা 10 কোটি টাকার সম্পত্তি আছে। তো কি হয়েছে? সামান্য কটা টাকার জন্য নিজের বাবা মাকে মেরে ফেলবে? না না, তারেক রহমান, আমি কিছুতেই আপনার কথার সাথে একমত হতে পারছি না। আহা, আমি তো বলছি না এমনটা হয়েছে, যদি হয়। এসিপি ফাহাদ কিছুক্ষণ যেন ভেবে বলল, হতেও পারে। রাত 11টা, চারপাশ শুনশান নীরবতা। ফাহাদ আর তারেক রহমান একটু আগে ঘুমিয়েছে, হালকা তন্দ্রায় আচ্ছন্ন হয়েছে কেবল। তখনই এসিপি ফাহাদের ফোনটা বেজে উঠল। এসিপি ফাহাদ ধরপড় করে ঘুম থেকে উঠলেন। এত রাতে আবার কে ফোন দিল? প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোন ধরতেই ওপাশ থেকে কেউ বলল, স্যার, নয়না ম্যাডামকে কেউ মারার চেষ্টা করেছে। ওনার বুকের বাঁ পাশে গুলি করেছে। এসিপি ফাহাদ ধরফর করে শোয়া থেকে উঠলেন। ওনার সমস্ত তন্দ্রা যেন হঠাৎ উবে গেছে। হোয়াট? তোমরা ডিউটিতে থাকতেও এটা কেমন করে হলো? মনে হয় স্পাইগার দিয়ে অ্যাটাক করেছে। ওকে, টিমকে রেডি থাকতে বলো, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। ফোন কেটে দিয়ে পুলিশ সুপার তারেক রহমানকে ডাকতে গিয়ে এসিপি ফাহাদ হুমড়ি খেয়ে পড়ল। সমস্ত ফ্লোর জুড়ে রক্তারক্তি অবস্থা। শরীরে 3টে টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। এসিপি দৌড়ে কালো মাস্ক পরা সুঠাম দেহের লোকটাকে ধরতে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কাঁচের জানালা খুলে খুনি পালিয়ে গেছে। সকাল 7টা। পুলিশ সুপার তারেকের বাড়ি থেকে ওনার মা, ভাই, সদ্য বিবাহিতা বউ এসছে। তারেক রহমানের পরিবার শোকে কাতর হয়ে আছে। ওনার মা আর স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আর ওনার ছোট ভাই দরজার এক পাশে পাথরের মতন এক গুম হয়ে বসে আছে। ভাইয়ের হঠাৎ মৃত্যুর খবরটা মেনে নিতে পারেনি হয়তো। পুলিশ সুপার তারেক রহমান এই অবস্থায় কিভাবে ওনাদের সান্ত্বনা দেবেন সেটা বুঝে উঠতে পারছেন না। সে নিজেই প্রচণ্ড ক্রাইসিসে আছে। যে মানুষটা গতকাল রাত পর্যন্ত তাকে কত ধরনের লজিক দেখাচ্ছিল, কে জানতো হঠাৎ করে একটা উড়ন্ত চিঠি এসে তাকে লজিক ছাড়াই ওপরে নিয়ে যাবে। নয়নার অবস্থা মোটামুটি ভালো। বডি থেকে গুলি বের করা হয়েছে। সুধীরবাবু আর নয়না এক দুঃসম্পর্কের পিসিমা নয়নাকে দেখতে এসছে। পুলিশ সুপার তারেক রহমানের বডি ওনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওপর মহল থেকে খুব চাপ আসছে এসিপি ফাহাদের ওপর। এত গার্ডের পরেও তারেক রহমান আর নয়নার ওপর হামলা হলো কিভাবে? প্রত্যেকটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ। আপনি আফাফ? হ্যাঁ, আমি আফাফ, সিক্রেট স্পাই এজেন্ট। ও, ভেতরে আসুন। কমিশনার স্যার আপনার কথা আমাকে বলেছেন। কমিশনার রাশেদ খান নয়না আর তারেক রহমান কেসে স্পাই আফাফ আহমেদকে নিয়োগ করেছেন। যদিও প্রাইভেট এজেন্ট, তবে এই কথাটা ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ জানে না। কমিশনার স্যার হয়তো আপনাকে সব কিছুই বলে দিয়েছেন। এখন সরাসরি কাজের কথায় আসি। কি বলেন মিস্টার আফাফ? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চোর যে জানালাটা দিয়ে পালিয়েছে সেই জানালাটা একবার দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। চলুন আমার সাথে। এসিপি ফাহাদ উঠে তারেক রহমান যে ঘরে ছিল সেই ঘরে যেতে লাগলো। তরুণ স্পাই এজেন্ট আফাফ আহমেদ চুপচাপ এসিপি ফাহাদকে অনুসরণ করতে লাগলো। এসিপি স্যার, এই জানালাটা কতদিন আগে পরিষ্কার করেছিলেন? এই 2-3 দিন আগে। কেন বলুন তো? বলছি। তার আগে বলুন এই বাড়িতে আর কে কে থাকে? জানলাটা ভালো করে চেক করতে করতে বলল আফাফ। আমি আর কাজের বুয়া রেহেনা খালা। ওয়াও, তাহলে তো খুনিকে ধরা আরও সোজা হয়ে যাবে আমার জন্য। আপনি এক্ষুনি জানালা থেকে সব ফিঙ্গারপ্রিন্ট তুলে আপনার আর রেহেনার খালার সাথে ম্যাচিং করাতে দিন। আমি নিশ্চিন্ত, এখান থেকে আপনাদের হাতের ছাপ বাদেও খুনির হাতের ছাপ নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে, এবার বুঝেছি ব্যাপারটা। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এই বলে এসিপি ফাহাদ বেরিয়ে গেল।
স্পাই আফাফ সেখানে বসে থাকলো। রেহেনা খালা 1 কাপ চা কফি দিয়ে গেছে। আফাফ সেই ধোঁয়া ওঠা কফির দিকে তাকিয়ে ভাবছে, খুনি কে হতে পারে? আচ্ছা, এমনটা নয় তো যা দেখছি সব মরীচিকা, এর পেছনে অন্য কারোর হাত আছে? স্পাই আফাফ আহমেদ ঘটনাগুলো প্রথম থেকে ভাবতে লাগলো। প্রথমে নয়নাকে টর্চার করা, তারপর খুনের চেষ্টা, নয়নার শ্বশুরবাড়ির সবাই নিখোঁজ, এরপর তিস্তার পাড়ে নয়নার পরিবারের লাশ পাওয়া, নয়নাকে আবারও মারতে চেষ্টা, এরপর পুলিশ সুপার তারেকের বীভৎস মৃত্যু। সন্দেহের তালিকায় 3 জন। প্রথমে নয়না, কারণ খুনির হাতের একটা স্পাইবার থাকা সত্ত্বেও নয়নার বুকের বাঁ পাশে গুলি লেগে আহত হয়, তাও আবার গুরুতর নয়। দ্বিতীয়ত সুধীর বাবু, যে কিনা নয়নার আর্তনাদ শুনেও এগিয়ে আসেননি। তৃতীয়ত নয়নার বোন আর শ্বশুরবাড়ির লোক, যারা গত 1 সপ্তাহ ধরে নিখোঁজ। এদের মধ্যে কে আসল খুনি হতে পারে? নিজেই নিজেকে প্রশ্ন করলো আফাফ। হঠাৎ ঠক ঠক শব্দ হলো। আফাফ চট করে বসা থেকে উঠে দেওয়ালের এক কোণায় লুকিয়ে পড়ল। কোমরে গুঁজে থাকা ডিজার্ট ঈগলটা 2 হাতে দিয়ে ধরে দরজার দিকে তাক করলো। খুনি নয় তো? তবে পুলিশের পোশাক পরা লোকটাকে দেখে আফাফ মন থেকে খুনির ভয়টা কেটে গেল। লোকটা একটু এগিয়ে এসে বলল, স্যার, আমি কনস্টেবল দুর্জয়, এসিপি স্যার আমাকে পাঠিয়েছেন। কেন? স্যার, আমরা আরও 3টা বস্তাবন্দি লাশ পেয়েছি নর্দমার মধ্যে। লাশ পচে গেছে, ডিএনএ টেস্টের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। হোয়াট? কার লাশ? অবাক হয়ে বলল আফাফ। স্যার, সেটা এখনো জানা যায়নি, তবে শীঘ্রই জানা যাবে। এসিপি স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছেন। কনস্টেবল দুর্জয়ের কথায় আফাফ কিছু বলল না, হন্তদন্ত হয়ে বলল, চলো। আফাফ আর এসিপি ফাহা 3টে লাশের সামনে দাঁড়িয়ে আছে। লাশগুলো সেলাই করা হয়েছে, তবুও কোনো কোনো জায়গায় পচে গিয়ে সেলাই খুলে গিয়েছে। লাশ ভালো মতো আইডেন্টিফাই করা যায়নি। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী 2টা লাশ নয়নার শ্বশুর শাশুড়ি আর একটা নয়নার স্বামীর। ডক্টর বিজয়ের মতে লাশকে দায় বা ভারী অস্ত্র দিয়ে মারা হয়েছে। লাশের এমন অবস্থা দেখে এসিপি আর আফাফ দুজনেই বেশ নড়ে চড়ে উঠল। 7টা খুন, তাও আবার এমন বিভৎসভাবে। কিন্তু কোনো ক্লু কিছুতেই পাচ্ছেন না তারা। খুনি যে এসিপি আর স্পাই আফাফকে এমন 7 প্যাচের জাতা কলে ফেলেছে সেটা বেশ বোঝা যাচ্ছে। এ যেন শূন্যতেই শুরু আবার শূন্যতেই শেষ। না, এবার দেখছি কিছু একটা করতেই হবে। খুনিকে যদি লকআপে না ঢুকিয়েছি, তাহলে আমার নাম আফাফ নয়। মর্গ থেকে হনহন করে বেরিয়ে গেল স্পাই আফাফ। এসিপি ফাহাদ আর ডক্টর বিজয় অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পাই আফাফের যাওয়ার দিকে। বুঝলেন স্যার, মালটারে নতুন দেখছি, একেবারে পাক্কা হাত, দয়া মায়া নাই বললেই চলে। পুরাই পাথর, ঘ্যাচ ঘ্যাচ করে খুন করে। হকচকে খেতে খেতে বলল ফারুক। কতদিন হলো শহরে এসেছে? এই ধরুন 1 মাস। মাত্র 1 মাসেই এত জনপ্রিয় হয়ে গেল? আফাফের কথায় ফারুক সতর্ক দৃষ্টিতে একবার চারপাশটা ভালো করে দেখে নিল। এরপর চেয়ার থেকে উঠে টেবিলে ঠেস দিয়ে স্পাই আফাফের কানে কানে বলল, স্যার, ব্যাডাই মাল কম গনে কাজ পাকা, এজন্যই এত ডাক। একে কোথায় পাওয়া যাবে? স্যার, ওরে পাইবেন না, গত 1 সপ্তাহ ধরে ওরে দেখি নাই, মনে হয় গা ঢাকা দিচ্ছে। তাই আপনি যদি আমারে। মাথা নিচু করে বলল ফারুক। ফারুক, আমি তোমাকে কখনো হতাশ করেছি? না স্যার, তা করেননি অবশ্য। তাহলে? কিছু না স্যার। এই বলে পকেট থেকে একটা হলুদ রঙের চিরকুট বের করে দিল স্পাই এজেন্ট আফাফের হাতে। চিরকুটটা কিছুক্ষণ এপাশ ওপাশ করে দেখলো আফাফ। হ্যাঁ, এটাই চেয়েছিলাম। খুশিতে গদগদ হয়ে চকচকে 2000 টাকার নোট ফারুকের হাতে গুঁজে দিয়ে আফাফ পিছন থেকে হাঁটতে লাগলো। আফাফের প্রথম থেকেই নয়নার কাকা শ্বশুর সুধীরের ওপর বেশ গাঢ়ভাবে সন্দেহ ছিল। নেহাত হাতে কোনো প্রমাণ ছিল না। নয়না আর নয়নার শ্বশুরবাড়ির লোকেদের ওপর যে ছিল না সেটাও নয়। ব্যাপারটা ঠিক এরকম, সুধীরের ওপর 40% আর বাকি 2 পক্ষের ওপর 30 করে। সুধীর বাবু বেশ ভালোই চাল চেলেছেন, তবে শেষ রক্ষা হয়নি। মৃদুল আর জয়া সবই বলে দিয়েছে। নয়না আসলে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীরা বাস্তব জগতের বাইরে নিজের কল্পনায় এক জগৎ তৈরি করে। নয়নাও করেছিল। সে মাধুর্যকে নিজের পুতুল মনে করেছিল।
কল্পনায় নিজের আধ্যাত্মিক শক্তি আছে ভেবে সেই শক্তি দিয়ে মাধুর্যকে নিজের দিকে প্রভাবিত করতে চেয়েছিল। নয়না মনে করেছিল নয়নার শ্বশুরবাড়ির লোকেরা ওকে মারতে চায়, ওকে খুন করতে চায়। আর এই মৃত্যুটা ভয়ানক এই খুনের মেন পয়েন্টে হয়ে দাঁড়ায়। রুগী নিজেও বুঝতে পারে না যে সে আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। অবশ্য পাগল কখনো বোঝে না সে পাগল। নয়না ধীরে ধীরে মৃত্যু ভয়ে তটস্থ থাকতে শুরু করে, সব সময় আতঙ্কিত থাকে। এই যেন কেউ তাকে খুন করে মারবে, না বিষ দিয়ে মারবে। আর সুধীরবাবু সেটারই সুযোগ নিয়েছেন। সুধীরবাবু পেশায় একজন সাইকিয়াট্রিস্ট, তবে শিক্ষার ভুল প্রয়োগের ফলে তার লাইসেন্স বাতিল করা হয়। তাই সেখানকার ল্যাটা চুকিয়ে গত 2 বছর হলো এখানে এসেছেন। নয়নাকে এমনিতে ভালোবাসা দেখালেও তিনি যে নয়নাকে শুধু একটা দাবার গুটি বানিয়েছেন সেটা কোনো কাকপক্ষীও টের পায়নি। এক ধরনের আসক্তবিহীন ড্রাগ 1950 থেকে 1960 সাল পর্যন্ত আমেরিকায় একটা জাস্ট ওষুধ হিসাবেই ব্যবহার করা হতো, কিন্তু পরে ইউএসএ সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করে। এই ড্রাগ মানুষের মনে প্রবলভাবে হ্যালুসিনেশনের চেষ্টা করছে, অদ্ভুত সব চিন্তাধারা মাথায় তৈরি করে, কোনো এক ব্যাপারের দিকে বেশি প্রভাবিত করে। রোগী ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশনে ভোগে, ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আর সুধীরবাবু এই ড্রাগই নয়না সিরিঞ্জের মাধ্যমে রোজ দিয়ে যেতেন। 10-12 ঘন্টা মেয়াদের এই ড্রাগ আসলে নয়নার শ্বশুরবাড়ির লোকেদের কাল হয়ে দাঁড়িয়েছিল। নয়নার শ্বশুরবাড়ির সদস্যদের বলা হতো এটা এক প্রকার ভিটামিন, নয়নার শরীর দুর্বলতার জন্য দেওয়া হচ্ছে। মিস্টার আফাব, আপনি এত কিছু জানলেন কিভাবে? এসিপি ফাহাদের কথায় আফাব মৃদু হেসে বলল, সিজোফ্রেনিয়া রোগটা সম্পর্কে মৃদুলের কাছ থেকেই জেনেছিলাম, আর বাকিটা সাইকিয়াট্রিস্ট ডক্টর আসাদ আর কিছুটা বই ঘাঁটাঘাঁটি করে জেনেছি। বলতেই হবে মিস্টার আফাব, আপনার তুলনা নেই। 0 থেকে শুরু করে কতটা এগিয়েছেন আপনি। এসিপি স্যার, হতে কলিকাতা বের করা আমার ডিউটি, আর খনিকে খুঁজে বের করে জেলে ঢোকানো আপনার ডিউটি। তা যা বলেছেন মিস্টার আফাব। তবে তবে কি? তবে সুধীরবাবু এসব করতে যাবেন কেন? এর পিছনে মোটিভ কি? এই বিষয়ে কিছু জানতে পারলেন? জেনেছি, সবে শিওর না। যতদূর জেনেছি উনি একজন নাস্তিকবিদ, শয়তানের পূজারী। শয়তানকে মানুষ ভোগ দেওয়ার জন্য এমনটা করতে পারেন। এমনটাও হতে পারে হয়তো তার ভাইয়ের সাথে তার বড় কোনো ঝামেলা ছিল। আমার মনে হয় দ্বিতীয়টাই হবে হয়তো। স্যার, সুধীরবাবু নেই? সমস্ত বাড়ি ভালোভাবে তল্লাশি নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। মনে হয় পালিয়েছে। স্পাই আফাফের কথা শেষ হওয়ার সাথে সাথেই কনস্টেবল নিলয় হন্তদন্ত হয়ে কথাটা বলল। নিলয়ের কথা শুনে এসিপি ফাহাদ বিষমকে বলল, হোয়াট? কি বলছে এসব? ও মাই গড, অমন একটা জানোয়ার এই শহর ছেলে পালিয়ে যেখানেই যাবে সেখানেই এমন একটা বীভৎস কাজ ঘটাবে। মাথায় হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল এসিপি ফাহাদ। সব শেষ। এই জানোয়ারটাকে কিভাবে ধরবেন তিনি? ওদিকে আফাফ এসিপি ফাহাদের কাণ্ড দেখে মুচকি হাসতে লাগলো। এসিপি ফাহাদ প্রচণ্ড বিরক্ত হলেন। এমন সিরিয়াস পরিস্থিতিতে হাসলে প্রচণ্ড রাগ হওয়া স্বাভাবিক। কি হলো, আপনি হাসছেন কেন? হাসবো না? আপনি যা করছেন। মানে? এই নিন জিপিএস লিংক। স্পাই আফাফ এত কাঁচা হাতের খেলাড়ি নয়। আমি তো আগে থেকেই জানতাম সব ভিকটিমদের গাড়িতেই জিপিএস লাগিয়ে রেখেছিলাম। বলি হো হো করে হাসতে লাগলেন আফাফ। এসিপি ফাহাদ নিজের কর্মকাণ্ডের জন্য একটু লজ্জা পেল। এক্ষুনি চটে গিয়ে আফাফকে কিনা বলতে যাচ্ছিলেন, অথচ ছেলেটা কত কাজের। কিছুক্ষণ পর কনস্টেবল ফিরোজকে জিপিএস লিংকটা গুগল ম্যাপে অ্যাড করতে বললেন। শহর থেকে বাইরে এক শুনশান জায়গা, এখানে খুব সহজেই একটা মানুষকে মেরে গুম করে দেওয়া যাবে। এমন একটা জায়গায় সুধীরবাবুর গাড়িটা থেমে আছে। ব্যাপারটা কেমন গা ছমছমে ঠেকছে এসিপি ফাহাদের। আর যাই হোক, জানোয়ারটার ওপর এতটুকু ভরসা নেই তার। স্যার, আর মাত্র 50 মিটার। কনস্টেবল নিলয়ের কথায় আফাফ আর এসিপি দুজনেই বেশ চমকে উঠল। এরপর খুব সতর্কতার সাথে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলেন। হঠাৎ আফাফ থেমে গেল, পিছনে হাত নাড়িয়ে সবাইকে থামতে বলল। মুখে আঙুল দিয়ে চুপ করে বসে পড়ল সবাই। চোখের সামনে এমন বীভৎস দৃশ্য যেন ইংলিশ হরর সিনেমাকেও হার মানাবে। জ্বলন্ত আগুনের মধ্যে লাল রঙের কাগজ ফেলে দিয়ে তাতে বোতলের পর বোতল রক্ত ঢেলে যাচ্ছেন সুধীরবাবু আর তার স্ত্রী, আর সাথে এক বুড়ো করে পুরোহিত বেশ এক অদ্ভুত সব মন্ত্র জপে যাচ্ছে।
এবার আর কারোরই বুঝতে বাকি রইল না আসলে এখানে কি হতে যাচ্ছে। এসিপি ফাহাদ আর চুপ থাকতে পারল না। রিভলভারটা আকাশের দিকে তাক করে ফায়ার করলেন, আর সাথে সাথেই সুধীরবাবু আর ওনার বউ পিছনে প্রাণপণ দৌড়াতে লাগলেন। কিন্তু বিধি গাছের শিকড়ের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে ছিটকে দূরে পড়ে গেল দুজনে। এসিপি ওদের কাছে পৌঁছানোর আগেই আফাব তার লাইসেন্স করা ডিজার্টস গানটা সুধীরবাবুর মাথায় ঠেকালো। মিস্টার সুধীর, আপনার সব খেল খতম বলি হো হো করে হেসে উঠল আফাব। হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলা হয়েছে সুধীরবাবু আর তার স্ত্রীকে। পুরোহিত সাজের লোকটা গুলির শব্দেই জ্ঞান হারিয়েছে। সবাইকে জিপে করে নিয়ে যাওয়া হচ্ছে। এসিপি ফাহাদ আর আফাবের এখনো বিশ্বাস হচ্ছে না আজকের যুগেও কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে। 6টা প্রাণের জন্য একটা প্রাণ ফিরে পাওয়া। ছি, এরা কি মানুষ? আসলে সুধীরবাবু এলএসডি ড্রাগ নিয়ে নয়নার মস্তিষ্কে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছিলেন, আর সফলও হন। নয়নাকে বোঝানো হয়েছিল মাধুর্য পরকীয়ায় আক্রান্ত ও নয়নাকে তালাক দিতে চায়। নয়নার শ্বশুরবাড়ির লোকেরা ওকে মেরে ফেলতে চায়, আর যার কারণে মানসিক ভারসাম্যহীন নয়নার দ্বারা সবাইকে খুন করে ফেলা খুব একটা কঠিন হয়নি। কিন্তু নয়নার মধ্যে জয়া আর মৃদুল কিভাবে বেঁচে গেছে সে সম্পর্কে জানা যায়নি। তবে এই কেসে এসিপি ফাহাদ আর আফাব মধ্যযুগীয় হিংস্রতা খুঁজে পেয়েছে। কেউ নিজের সন্তানকে লাভের জন্য 6টা মানুষকে খুন করতে পারে, সেটা এবার মুখোমুখি ফেস করেছেন তারা। কিন্তু এত কিছুর পরও পুলিশ সুপার তারেক রহমানকে কে মেরেছে, কেন মেরেছে জানা যায়নি। ইনভেস্টিগেশন চলছে, হয়তো জানা যাবে, হয়তো যাবে না। অজ্ঞাত লাশটার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যদিও বা ফেস আইডেন্টিফাই করা যায়নি। ডক্টর বিজয় আগন্তুক লাশটির একটা অনুমান 3D ছবি প্রিন্ট করেছেন। এছাড়া এই আগন্তুক সম্পর্কে আর এভিডেন্স পায়নি এসিপি ফাহাদ আর স্পাই আফাব। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।